নয়, নারীর ক্ষমতায়নকে কিভাবে তিনি শক্তিশালী করেছেন এটা তার জ্বলন্ত উদাহরণ। এরপরে উনি কৃষকদের যেসব ঋণ ছিল 10,000 টাকা পর্যন্ত তিনি মওকুফ করেছেন। আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদের, পুরোহিতদের ভাতা দিয়েছেন এবং 1 ডিসেম্বর থেকে তিনি কৃষক কার্ড চালু করতে যাচ্ছেন। এগুলো তার যে দায়িত্ব নিয়েছেন সেটা ইতিমধ্যেই কিছু কিছু কাজে সুযোগ সূচনা করে এই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ধরনের ট্রল করেছেন, অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন। এই কথা বলেছেন যে টাকা থেকে আসবে, মুদ্রাস্ফীতি দেখা দেবে। যেহেতু আজকে এই উপযুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি, টাকা ছাড়তে হবে না। আভ্যন্তরীণ সম্পদ থেকে কর আহরণের মাধ্যমেই আমরা, আমার চ্যানেল সে ভালো বলতে পারবেন, এই সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে। এখানে টাকা ছাপানো লাগবে না, মুদ্রাস্ফীতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বেশি বেশি করে কর আহরণের মাধ্যমেই আমাদের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। আর খুলনা অঞ্চলের কথা, যেহেতু আমার সাবেক এমপি আমাদের নেতা মনীষা বলেছেন, খুলনার দিকে সবাইকে আন্তরিকতার সাথে দৃষ্টিপাত করতে হবে। এক সময় একটি কথা ছিল যে কোন সরকার গঠন করলেই সব উন্নয়ন ওই চিটারের দিকে ধাবিত হয়। আমরা ভেবেছিলাম যে এইবার বুঝি নতুন সরকার এসে নতুন ভাবে খুলনা, মোংলা মোড়, সুন্দরবন, খুলনা অঞ্চলকে, খুলনা শিল্প নগরীকে নতুন ভাবে গড়ে তুলবে। আমাদের বিশ্বাস, আমাদের জনগণের বিশ্বাস, বর্তমান সরকার সে ভাবনাকে আন্তর্জাতিকের সাথে গ্রহণ করে এই এলাকার জনগণের ইচ্ছা পূরণ করবে এবং এই অঞ্চলের যে ঐতিহ্য শিল্পনগরী হিসাবে খ্যাত ছিল, সেই শিল্পনগরীর ঐতিহ্যকে তারা ফিরিয়ে আনবে এবং নতুন ভাবে আমরা এই ট্যুরিজম শিল্পকে হাতে নিয়ে এই অঞ্চলের উন্নয়নে আরেকটি মাইল ফলক হিসেবে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অবশ্যই এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। খুলনা নিয়ে আর বক্তব্য বিঘত করতে চাই না। আমি আমার সামনে উপস্থিত আমাদের সম্মানিত শ্রদ্ধ কর্মকর্তাবৃন্দ আছেন যারা, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের আয়কর ব্যবস্থা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কার্যকারিতা বাড়ানোর জন্য কর ফাঁকি রোধ, নিয়ম সহজ করা এবং স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি যেটি ইতিপূর্বে আমাদের জেলা প্রশাসক বলে গেছেন, দুর্নীতি মুক্ত। অবশ্যই এটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। দেশের অর্থনীতি বড় একটি আয়ের দোকান আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে।
সে টাকা থেকে সরকার রাস্তা বানায়, হসপিটাল বানায়, কলেজ বানায়, বিদ্যুৎ কেন্দ্র সহ সকল ধরনের অবকাঠামো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। সুতরাং এই ট্যাক্স ব্যবস্থাকে আরো সহজীকরণ করতে হবে এবং স্বচ্ছতা আনতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। যদিও ইতিমধ্যে অনলাইন ট্যাক্স সিস্টেম চালু হয়েছে, এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারের চেয়ারম্যান সহ সকল কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাই যে নতুনভাবে সহজভাবে ট্যাক্স ব্যবস্থা চালু করার জন্য। তারপরেও মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে, অনেকেই তিন সার্টিফিকেট নিতে চায় না, তারা করের আওতায় আসতে চায় না। তারা মনে করে এই করের আওতায় আসলেই কোনো না কোনো ভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, বিপদগ্রস্ত হব। মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণা কিংবা ভয় দূর করতে হবে। আমাদের কর্মকর্তাদেরকে অবশ্যই নতুন করে জনগণকে মোটিভেশনের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। টিমের আওতায় আসলেই আপনার বিপদে পড়বেন না, আপনাদের সহযোগিতায় আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করিতে হবে। এরকম মোটিভেশনাল ওয়ার্ড তৈরি করে করে জনগণকে করের আওতায় আনতে হবে। বেশি বেশি মোটিভেশন না করলে মানুষের মধ্যে থেকে এই ভয় দূর হবে না। আমাদের বিএনপি সরকারের মূল এজেন্ডা হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়াতে হবে, অধিক সংখ্যক মানুষকে করের আওতায় আনতে হবে এবং একটি দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের সকল মানুষকে করের আওতায় আনা। সুতরাং কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের মধ্যে জনগণের ভিতরে যে ভয়টা লুকিয়ে আছে সে ভয়টা দূর করা। কিভাবে করবেন এটার জন্য চিন্তা ভাবনা করে, রিসার্চ করে, মোটিভেশনাল কিছু ওয়ার্ড তৈরি করে মানুষের কাছে কাছে যেতে হবে। অনেকে চিন্তা করে যে বড় লোকরা মনে হয় কর দেয় না কিংবা তাদের কোনো সমস্যা হয় না, তারা মনে হয় কোনো না কোনো ভাবে পার পেয়ে যান। যত সমস্যা সব ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদের জন্যই হয়। এটা একেবারেই যে মিথ্যে কথা কিংবা ভুল কথা বিষয়টা তা নয়। আমি আবার এই ছোট ছোট মানুষের দুর্নীতি, ছোট ছোট মানে আমাদের কর্মকর্তাদের দুর্নীতি সমস্ত কর কমিশনের উপর চাপিয়ে দিতে চায় না। আমাদের কর্মকর্তারা সচেতন হয়েছেন আগের চেয়ে অনেক বেশি এবং সবাই মোটামুটি আমার বিশ্বাস যে এই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে। তারপরেও আপনারা দেখেছেন যে কিভাবে এখনো অধিক সংখ্যক মানুষ করের আওতার বাইরে আছে। আমাদের চেয়ারম্যান সাহেব তার বক্তব্য হয়তো বলবেন ওই সংখ্যাটা। আমরা সবাইকে করের আওতায় আনতে চাই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সমস্ত মানুষকে সামাজিক নিরাপত্তা দানে যেসব কর্মসূচি গ্রহণ করেছেন এইগুলো বাস্তবায়ন করতে গেলে আপনাদেরকে আরো সচেতন হতে হবে, আরো দায়িত্বশীল হতে হবে এবং প্রশাসনকে আরো স্বচ্ছ করতে হবে, সহজ করতে হবে। ভয়মুক্ত একটি কর অঞ্চল গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটি অঞ্চলে যারা কর দেয় তাদেরকে অ্যাপ্রিসিয়েশন লেটার কিংবা পুরস্কৃত করার ব্যবস্থা করতে হবে যাতে তারা কর দিতে উৎসাহিত হয়। বক্তব্য না বাড়িয়ে দু একটি কথা বলে আমি শেষ করি। এখানে আমাদের খুলনা অঞ্চলের
অনেক শিল্প ছিল, আমি বলেছি প্রথমেই। তার মধ্যে একটি মৎস্য শিল্প ছিল, সেটাও এখন নাই বললেই চলে। এই মৎস্য শিল্প থেকে বাংলাদেশ সরকার অনেক বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারত, সেটাও এখন ধ্বংসের পথে। এবং ইন্ডাস্ট্রিগুলো নতুন করে চালু করা আমরা আমাদের বিএনপির সাথে উদ্যোগ নিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মৃত শিল্পগুলিকে আমরা আবার পুনর্জীবিত করব। তাই নতুন করে আমরা এই গরিব অঞ্চলের মানুষ নতুন করে আবার কুটির শিল্প থেকে মাঝারি শিল্প থেকে বৃহৎ শিল্প গড়ে তুলতে চাই। পরিশেষে বলতে চাই, তাদের আমাদের সরকারের ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়। নতুন মানসিকতা নিয়ে আমাদের কর্মকর্তারা ক্ষুদ্র উন্নয়নে বেশি বেশি করদাতা তৈরি করবে, এটাই আমাদের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীতে অর্থনৈতিক প্রবৃত্তি অঙ্গীকারকে আরো বিদ্যমান করবে, এটা আমাদের বিশ্বাস। পরিশেষে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ইন্ডিয়ানের সদ্য চেয়ারম্যান, কর্মকর্তাবৃন্দ এবং সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আমাকে অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের এই ক্ষুদ্র অঞ্চলে আমাদের সুন্দর একটি ভবন উপহার দিয়েছেন। এই ভবনে বসে আমাদের কর্মকর্তারা সুন্দরভাবে নিজেদেরকে আবার নতুন ভবনের মতো নতুন করে নিজেদেরকে তৈরি করে আগামী সাফল্যের পথে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।